হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ থেকে আমরা আমাদের এই ফাঁকিবাজদের পাঠশালা থেকে নতুন অধ্যায় শুরু করতেছি। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার, কিন্তু নিজে যদি না বুঝো পড়ে তাহলে সহজ লাগবে না। ঠিক আছে, দেখছো আমি এই যে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন দাগায় দাগায় নিয়ে আসছি। তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি খালি মনোযোগ দিয়ে একটু তাকায় থাকবা ক্লাসের দিকে। ঠিক আছে, এখন অনেকেই এই ক্লাসটা থেকে বের হয়ে যাবে, কিন্তু তারা যে আসলে কিভাবে পড়তে হয় সেই জিনিসগুলো তারা মিস করে ফেলবে। এখন তুমি 5টা মিনিট কষ্ট করে দেখো, দেখার পরে তুমি বুঝতে পারবা যে এই ক্লাসটা কোন লেভেলের ক্লাস। ঠিক আছে, আচ্ছা আমি এই যে এইভাবে বইয়ের যতটুকু অংশ পড়াবো এইভাবে দাগায় দাগায় দিব, এবং দাগানো শেষে এই যে এই অংশগুলো মুখস্থ থাকে না, তোমাদের মুখস্থ করার ট্রিক্সটা শিখাই দিব। এবং এরপরে যতটুকু অংশ পড়াবো, আজকে এই যে এতটুকু অংশ পড়াবো, এই এতটুকু অংশ থেকে যত এমসিকিউ আসবে সব এমসিকিউ আমি সলভ করে দেবো। যত এমসিকিউ আসছে সব এমসিকিউ আমি সলভ করে দেবো। এর মাধ্যমে তোমার কি হবে, তোমার বৃত্তি পরীক্ষার জন্য একদম অর্ধবার্ষিক না, বার্ষিক না, পুরা একদম বৃত্তি পরীক্ষার প্রিপারেশন তোমার টপ ক্লাস হয়ে যাবে। তোমার বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তোমার কী করা লাগবে? অনেকে বলবে ওই বই পড়ো, ওই বই পড়ো, ওই বই পড়ো। তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট আমার এই ক্লাসগুলো যদি ফলো করো, তোমার আর কিচ্ছু করা লাগবে না। তোমার কি কাজ? তোমার কাজ হচ্ছে ভাইয়া, এই কালারের মার্কার পেনের দিয়ে যেগুলো দাগানো থাকবে সেগুলো তুমি 10টা বার রিডিং পড়বা। তোমার মুখস্থ করার দরকার নাই, কিন্তু এই কালার দিয়ে যেটা দাগানো থাকবে সেটা তুমি কিভাবে মুখস্থ করবা সেটা আমি জানি না। তোমার মুখস্থ থাকা লাগবে, একদম টপ ক্লাস মুখস্থ, ধরার সাথে সাথে যেন পারি। ঠিক আছে, এই 2 কালারের হাইলাইটার তোমরা কালেক্ট করে ফেলবা। এই কালার যদি না পাও অন্য কোনো কালার নিবা। ঠিক আছে, ওকে। তার মানে তোমার কি কাজ? এখন তুমি ক্লাসগুলো করবা, বইটা সুন্দর মতো দাগায় ফেলবা। আমি যেভাবে দাগাইতেছি সেভাবে দাগাবা, উল্টাপাল্টা করে দাগাবা না। অনেকে আছে বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটাই দাগায়। এভাবে দাগানোটা একদমই বোকামি। কারণ পরীক্ষার আগের দিন রাতে তুমি যখন রিভাইজ দিতে যাবা তখন তোমার কি অবস্থাটা হবে তুমি বুঝতেছো? এইখানে তুমি যখন পড়তেছো এখানে কি সব লাইন গুরুত্বপূর্ণ না, শুধুমাত্র এই প্রথম 2টা লাইন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। প্রথম 2টা বলতেছি, এই 2টা লাইন গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। তোমার মাথা একদম ফ্রেশ, কোনো বাড়তি কোনো চিন্তা ভাবনা নাই, রিল্যাক্স মোডে তুমি পড়তে বসছো, বইটা সামনে নিছো, 2 কালারের হাইলাইটার পেন নিছো, আর কিছু লাগবে না। ওকে, চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে, আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তোমার মাথায় কি কোশ্চেন আসতেছে শ্রেণীবিন্যাস কী জিনিস? ওইটা পরের কথা, প্রাণী জগৎ কী জিনিস? চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগৎ কী জিনিস? প্রাণী জগৎ বলতে প্রাণী জগৎ বলতে পৃথিবীর সব প্রাণীকে বোঝাইতেছে। প্রাণী জগৎ বলতে এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীটাকে মিলা প্রাণী জগৎ বলতেছে। ঠিক আছে, এখন কথা হয়েছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস জিনিসটা কি? প্রাণী জগতের শ্রেণীবিন্যাস জিনিসটা কি? আমরা ক্লাসের পড়া থেকে একটুখানি বাইরে চলে যাই। হ্যাঁ, আমি তোমাকে আমার নিজের ঠিকানা দিয়ে দিতেছি। আচ্ছা, আমি কোথায় থাকি ভাই? আমি থাকি বাংলাদেশে। বাংলাদেশের বিভাগ আছে কয়টা? 7টা কি 8টা বিভাগ আছে। তার মধ্যে রাজশাহী একটা বিভাগ, আমি সেই রাজশাহী বিভাগে থাকি। এখন আমি তোমাকে বলে দিলাম ভাই আমি বাংলাদেশে থাকি, রাজশাহী বিভাগে থাকি, তুমি কি আমাকে খুঁজে পাবা না। তোমাকে আমি বলে দিলাম ভাই আমার জেলা নাটোর, তারপরে তুমি খুঁজে পাইতে কষ্ট হয়ে যাবে, কারণ এই নাটোর জেলার ভিতরে মিনিমাম গেলে 1000 জুবাইর আছে। তুমি তার মধ্যে থেকে আমাকে খুঁজে বের করতে পারবা? কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হবে। তারপরে তোমাকে আমি বলে দিলাম ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু জেলা দিয়ে খুঁজে পাইতেছো না, তোমাকে আমি বলে দিতেছি আমার থানা হচ্ছে বড়াইগ্রাম। তখন তুমি কি করবা? বড়াইগ্রাম। তখন তুমি যায় কিছুটা কষ্ট কম হবে তোমার খুঁজতে। যখন আমি একদম আমার গ্রামীণ নাম বলে দেবো বালিয়া, তখন তুমি কি একদম ইজিলি আমাকে খুঁজে বের করতে পারবা। বালিয়াতে আছে 2-3 জন সর্বোচ্চ গেলে, বালিয়া গ্রামে 2-3 জন যুবাইয়ের নামে আছে সর্বোচ্চ গেলে, তুমি ইজিলি খুঁজে বের করতে পারবা। তার মানে তোমাকে আমি আমার ঠিকানাটা দিয়ে দিছি, তুমি আমাকে খুঁজে বের করতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা। শ্রেণীবিন্যাসটা হচ্ছে কাইন্ড অফ এই টাইপের জিনিস। শ্রেণীবিন্যাসটা কি? এই টাইপের জিনিস। শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো প্রাণী দেখতে কেমন, রং কি, কত বড়, কোন অঞ্চলে পাওয়া যায়, এটা কি বাংলাদেশে পাওয়া যায় না ভারতে পাওয়া যায় না ইন্ডিয়াতে পাওয়া যায়, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে শ্রেণীবিন্যাসের মাধ্যমে ভাগ করা হয়। এই পৃথিবীতে এখন পর্যন্ত 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে।
13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং এটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই 13 লক্ষ প্রজাতি সম্পর্কে তোমাকে যদি আমি জানতে বলি, তোমার কি 12টা বেজে যাবে না? তোমার 12টা বেজে যাবে যদি তুমি এই 13 লক্ষ প্রজাতি সম্পর্কে ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল বা একটা একটা করে যদি জানতে চাও। কিন্তু এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে তুমি যে কোনো প্রাণীকে সহজেই জানতে পারবা। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে শ্রেণীবিন্যাস সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে, আশা করি পাওয়া গেছে। এরপরেও যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, তুমি আমার ক্লাসটার দিকে মনোযোগ দাও। যখন এই চ্যাপ্টারটা পড়তে পড়তে শেষের দিকে চলে যাবো আমরা, তখন তোমার কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। ঠিক আছে? ওকে, বাড়তি কথা আমি একটু বেশি বলে ফেলতেছি। আচ্ছা, তার মানে শ্রেণীবিন্যাস, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বলতে কী বোঝাইতেছে? এই পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো প্রাণীকে একটা গোছানো ওয়েতে সাজিয়ে রাখা, এবং যখন তোমার যেটা প্রয়োজন তুমি শ্রেণীবিন্যাসের মাধ্যমে ইজিলি খুঁজে বের করতে পারবো ওই প্রাণীকে। ঠিক আছে? আচ্ছা, পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বসবাস করে। এর মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী, অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। আচ্ছা, এই যে রিডিং পড়লা, এটা কি তুমি নিজে পড়তে পারতা না? পারতা। এখানে হয়তো বা এই জিনিসটা তুমি বুঝতে না যে অ্যামিবা কী জিনিস। অ্যামিবা হচ্ছে একটা ছোট্ট প্রাণী যেটা তুমি খালি চোখে কখনোই দেখতে পাবা না। দেখতে পাইতেছ? পাবা না। এত ছোট একটা প্রাণী যেটা আণুবীক্ষণিক যন্ত্র দ্বারা দেখা লাগে, ঠিক আছে? আচ্ছা, এই ছোট প্রাণী থেকে শুরু করে বিশাল দেহি তিমি, এই সব কিছুই আমাদের এই বৈচিত্র্যময় প্রকৃতির মধ্যে আছে। ঠিক আছে? এতটুকু বোঝা শেষ। এখন আসো, শ্রেণীবিন্যাস কাকে বলে? তোমার সৃজনশীল প্রশ্নে মাস্ট বি আসবে শ্রেণীবিন্যাস কাকে বলে। হ্যাঁ, হয় তোমার অর্ধবার্ষিক পরীক্ষা আসবে, আর নাহলে তোমার বার্ষিক পরীক্ষা আসবে, আর না হলে তোমার বৃত্তি পরীক্ষা আসবে। এখন কি শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা আমার সুন্দর করে একটু গোছানো ওয়েতে মুখস্থ করে ফেলা উচিত। দেখো, সহজে সুশৃঙ্খলভাবে এই বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ বা সাজানোর প্রয়োজন হয়। আর এই সাজানো বা বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তার মানে সহজে সুশৃঙ্খলভাবে বিশাল আমাদের এই যে প্রাণী জগৎ আছে, যত প্রাণী আছে, এই সব প্রাণীকে জানার জন্য বিন্যস্ত করা বা সাজানোর প্রয়োজন হয়। এই বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। ঠিক আছে? বোঝা গেছে। পরের লাইনটা কি? শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। আচ্ছা, এতটুকু বোঝা গেছে। এইবার আসো পার্ট 1, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখানে রিডিং পড়ার মতো, এই পুরো অংশ থেকে পড়ার মতো কিচ্ছু নাই। জাস্ট একটা ইনফরমেশন তোমার মুখস্থ রাখা লাগবে যে এই পৃথিবীতে এখন পর্যন্ত 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কার করা হয়েছে। 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কার করা হয়েছে। মানুষ একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, মহিষ একটা প্রজাতি, এরপরে কি আছে, কুকুর একটা প্রজাতি, বিড়াল একটা প্রজাতি, খরগোশ একটা প্রজাতি, এই টাইপের 13 লক্ষ প্রজাতি এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ইনফরমেশনটাই এতটুকু থেকে জানার বিষয়। তারপর আমি রিডিং পড়ে দিই, যেহেতু প্রথম এখন তোমার কাছে অনেক কিছুই কঠিন, আস্তে আস্তে ক্লিয়ার হবে, আর আস্তে আস্তে আমি রিডিং পড়াও কমায় দেবো। ঠিক আছে? ইনফরমেশন গুরুত্বপূর্ণগুলো আমি জাস্ট পড়বো। আচ্ছা, তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমরা ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে, এখানে লেখা থাকা লাগবে আসলে সপ্তম শ্রেণী, লেখছে ষষ্ঠ শ্রেণী। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার এই পর্যন্ত যেই জ্ঞান আছে সেই জ্ঞানের ভিত্তিতে তুমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দাও, যে কোশ্চেনগুলো এখন নিচে আছে। তুমি এই পর্যন্ত যত প্রাণী দেখছো, সব প্রাণী কি দেখতে একই রকম? না। সব প্রাণী কি দেখতে একই রকম? গরু আর ছাগল একরকম দেখতে? মহিষ আর গন্ডার একরকম দেখতে? না। এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে? এখন তুমি আমাকে কোশ্চেন করবা, ভাই মেরুদণ্ড কি? সেটাই তো বুঝি না। তুমি তোমার পিঠে হাত দাও, এই মাছ বরাবর দেখবা একটা হাড় আছে, একটা হাড় না, অসংখ্য হাড় সুন্দর করে গোছানো হইতে সিরিয়াল আকারে আছে, ওইটাকে বলা হইতেছে হচ্ছে মেরুদণ্ড। দেখো, এই যে মেরুদণ্ড, এই যে মাঝখান দিয়ে লাল আগুন জ্বলতেছে, আগুন ঝরাইতেছে একদম। ঠিক আছে? আসলে এটা পেইনের জন্য এমনভাবে দেখাইছে। তো এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড কি সকল প্রাণীর আছে?
তোমাকে আমি এখন একটা ইন্টারেস্টিং প্রাণী দেখাবো, এটা দেখে মেয়েরা করবে ইয়েও এটা এমন দেখতে কেন, হ্যাঁ, বা এটা দেখে ইয়ে লাগে, ঘৃণা করে, ঠিক আছে। এই যে প্রাণীটা, এই প্রাণীটার কি আমাদের মানুষের যেরকম হাড় আছে, মেরুদণ্ড আছে, এই প্রাণীটার কি আছে? এই প্রাণীটা কি তোমরা চেনো? চেনো চেনো তোমরা গ্রামে যারা থাকো, গ্রামের পোলাপান মাছ ধরে এইটা দিয়ে, কেঁচো বলে এটাকে, বা চেরা বলে গ্রামের ভাষা, আমাদের গ্রামের ভাষায় চেরা বলে। ওইটাকে কি বলে? বড়শির যেই ইয়েটা আছে, বড়শি আছে, বড়শির কালা বলে ওইটা, আমাদের ওই কালার ভিতরে ঢুকায় আস্তে আস্তে এটা দিয়ে মাছ ধরে, ঠিক আছে। তো এইটার ভিতর কি কখনো হাড় উড্ডি পাইছো? কখনো মাইটোকন্ড্রিয়া বলতেছি কেন, কখনো মেরুদণ্ড পাইছো? পাও নাই। তো এই পৃথিবীতে সব প্রাণী কি তার মানে মেরুদণ্ডী প্রাণী? না, এই পৃথিবীতে সব প্রাণী মেরুদণ্ডী প্রাণী না। এরপরে আসো, এরপরে কই আচ্ছা, এরা সবাই কি একই পরিবেশে বসবাস করে? না, কেউ বসবাস করে মাটিতে, কেউ বসবাস করে পানিতে, কেউ বসবাস করে গাছে, তাই না? আচ্ছা, এরা সবাই কি একই রকম খাবার খায়? না। এরা কি একইভাবে চলাফেরা করে? এই কোশ্চেনগুলো উত্তর তোমার কাছে জানতে চাইছে। এবার দেখো নিচে উত্তরগুলো দেওয়া আছে। এদের দেহের গঠন, আকৃতি, এরপরে অন্যান্য জৈবিক কার্যক্রমের প্রকৃতিও ভিন্ন। এদের কোনোটির মেরুদণ্ড আছে, আবার কোনোটির নাই। এইমাত্র দেখাইলাম মানুষের মেরুদণ্ড আছে কিন্তু কেঁচোর মেরুদণ্ড নাই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বসবাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়। এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে, আবার কোনোটার চলন শক্তি নেই। কোনো প্রাণী আছে যেগুলো চলাফেরাই করতে পারে না, সেটা এখানে লিখছে যে হচ্ছে আবার কোনোটার চলন শক্তি নেই। এখন তুমি আমাকে বলো সিলিয়া, পা, উপাঙ্গ এগুলো দ্বারা তুমি কি বুঝতেছো? প্রথম কথা হচ্ছে এগুলো বিভিন্ন প্রাণীর চলন অঙ্গ। সিলিয়া, পা, উপাঙ্গ এগুলো কি? এগুলো বিভিন্ন প্রাণীর চলন অঙ্গ। আচ্ছা, পা দিয়ে তো আমরা মানুষরা চলাচল করি। এখন তোমার কোশ্চেন আসছে ভাইয়া তাহলে উপাঙ্গ কি জিনিস? উপাঙ্গ দিয়ে আবার কীভাবে চলাচল করে? তোমরা কি কেল্লা দেখছো কখনো? কেল্লা, এই যে কেল্লা, এটা দেখলেও অনেকের গায়ের ভিতরে কাটা দিয়ে ওঠে। আচ্ছা, লাল কেল্লা বলে, কি বলে? এটা দিয়ে একটা ছিল, ছন্দ ছিল যে হচ্ছে লাল মামা হেঁটে যায়, টুক্কা দিলে কয়েন হয়। মানে এই জিনিসটাকে টুক্কা দিলে কিন্তু গোল হয়ে যায়, কুণ্ডলিত হয়ে যায়। তো ওইটাকে বলতেছিল যে লাল মামা হেঁটে যায়, টুক্কা দিলে কয়েন হয়। তো এই প্রাণীটা যে হাঁটে, হ্যাঁ, এর কি পা আছে? না, এই যে ছোট্ট ছোট্ট যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে উপাঙ্গ, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়? উপাঙ্গ। আচ্ছা, এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া চলার অঙ্গ পা, উপাঙ্গ এটা তো বুঝলাম, সিলিয়া কি তাহলে? শামুককে কখনো হেঁটে হেঁটে যাইতে দেখছো? শামুকের কিন্তু পা নাই। শামুকের ওই যে অংশ দিয়ে হাঁটে, ওই নিচে হচ্ছে সিলিয়ার মতো অংশ আছে, সিলিয়া আছে, ঠিক আছে, ওইটা দিয়ে ও হাঁটতেছে। তার মানে সিলিয়া কি, পা কি, উপাঙ্গ কি? বোঝা গেছে? ফিনিশ। এবার আসো, পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে। মানে এই প্রজাতির সংখ্যা প্রতিনিয়ত বাড়তেইছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। তার মানে এই যে 13 লক্ষ প্রজাতি, এই 13 লক্ষ প্রজাতি সম্পর্কে তোমার যদি জ্ঞান অর্জন করতে হয় এবং তারা কোনটা দেখতে কেমন, কোনটা বড়, কোনটা ছোট, কোনটা লম্বা, কোনটা খাটো, কোনটা মোটা, কোনটা চিকন, এগুলো যদি জানতে চাও, সেটা জানার সহজ পদ্ধতি কোনটা? শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর আচ্ছা, এই জিনিসটা আমি এখনো বলি নাই, বারবার আসতেছে এটার সামনে। এটা আমি তোমরা যে ক্লাসটা করতেছো এটা আমাদের এই কোর্সের ক্লাস। এই কোর্সটা কি? কোর্সটার নাম হচ্ছে SBI 2.0। SBI 2.0, এসতে হচ্ছে সায়েন্স, বিতে হচ্ছে BGS, আইতে হচ্ছে ICT, বিজ্ঞান, বিশ্ব পরিচয়, ICT। তোমরা যদি চাও যে হচ্ছে এই 2026 বৃত্তি পরীক্ষার জন্য পুরো বইটা এভাবে যদি রিডিং যত MCQ আছে সব MCQ এবং CQ মানে হচ্ছে সৃজনশীল শর্ট কোশ্চেন সব যদি আমার মতো করে আমার সাথে যদি এভাবে পড়তে চাও, তোমরা এই কোর্সটাতে জয়েন হতে পারো। কোর্সটার মূল্য মাত্র 699 টাকা। তোমার মাসে মাসে দেওয়া লাগবে না। কি বলছি? একবার তুমি যদি 699 টাকা আমাকে পে করো, তুমি এই বিজ্ঞান, বিশ্ব পরিচয়, ICT পুরো বইয়ের ক্লাস পেয়ে যাবা।
ঠিক আছে? ওকে, তাই এখনও দেরি না করে এই কোর্সটাতে জয়েন হয়ে যাও। তোমাকে আমি চ্যালেঞ্জ করতেছি, এই অনলাইনে কেউ তোমাকে এত কম টাকাতে এইভাবে বইয়ের লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাকে বুঝাই দিবে না, তোমার বৃত্তি পরীক্ষার জন্য সাজেশন দিবে না, এবং অর্ধবার্ষিক পরীক্ষা তারপরে হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন দিবে না। ঠিক আছে? ভর্তি হতে কী করা লাগবে? জাস্ট এই নাম্বারে তুমি আমাকে কল দিবা বা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, হয়ে যাবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে কি পড়ছিলাম শেষ অংশটুকু? প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল ও অমিল ও সম্পর্কের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। আচ্ছা, এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। আচ্ছা, এতক্ষণ আমরা জেনে আসছি শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা প্রাণীকে অতি সহজেই জানতে পারি। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটা জেনে আসছি। এখন আমরা জানবো যে আসলে শ্রেণীবিন্যাসটা কিভাবে করা হয়। আমরা এতক্ষণ জানছি, ঠিক আছে ভাই, আমি 13 লক্ষ প্রজাতি সম্পর্কে জানতে পারবো শ্রেণীবিন্যাসের মাধ্যমে। শ্রেণীবিন্যাস অনেক সহজ একটা জিনিস, এই শ্রেণীবিন্যাস আমার অনেক উপকারী একটা জিনিস, আমার একদম ভাইয়ের মতো। এখন কথা হয়েছে শ্রেণীবিন্যাস আমার পড়াশোনাকে সহজ করে দেবে। এখন কথা হয়েছে শ্রেণীবিন্যাস জিনিসটা কি আর কেমনে করা হয়। শ্রেণীবিন্যাসটা হচ্ছে তোমার যত প্রাণী আছে এই সব প্রাণীকে 7টা ধাপে ভাগ করা হয়, 7টা ধাপে সাজানো হয়। কয়টা ধাপে? 7টা ধাপে সাজানো হয়। সেই 7টা ধাপ কী কী আমি এখানে রেখে দিচ্ছি। জগৎ, পর্বত, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। কিছুটা ওই যে হকাররা আছে না, বাসের ভিতরে হকাররা হকারি করে করে জিনিসপাতি বিক্রি করে, ওই যে চুলকানি মলম টলম বিক্রি করে, ওই ওদের মতো করে বলতেছি। জগৎ, পর্বত, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। জগৎ, পর্বত, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। জগৎ, পর্বত, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। এইভাবে সিরিয়াল ওয়াইজ মনে রাখা লাগবে। তুমি যদি অগোছালোভাবে পড়ো, তুমি আগে জগৎ পড়লা, পরে তুমি গোত্র পড়লা, তারপরে পর্ব পড়লা, হবে না। জগৎ, পর্বত, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। জগৎ, পর্বত, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি। ঠিক আছে? এভাবে সিরিয়াল ওয়াইজ পড়া লাগবে। ওকে, উপর থেকে নিচে যাওয়া লাগবে। এই 7টা কি ভাই? এই 7টা কি পড়লাম এইমাত্র? এই 7টা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ। কি? শ্রেণীবিন্যাসের ধাপ পড়ে নিলাম আমি তোমাকে। এখন বলো, এই শ্রেণীবিন্যাসের ধাপের একদম প্রথমে কোনটা আছে? জগৎ। একদম শেষে কোনটা আছে? প্রজাতি। তোমার কোশ্চেন এই পর্যন্ত বোর্ডে, নট অর্ধবার্ষিক পরীক্ষা, নট বার্ষিক পরীক্ষা, একদম বোর্ডে এ পর্যন্ত 5 থেকে 6 বার আসছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটা? প্রজাতি। শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটা? প্রজাতি। শ্রেণীবিন্যাসের সবচেয়ে উপরের ধাপ কোনটা? জগৎ। ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে। আচ্ছা, শ্রেণীবিন্যাসকে ধাপে ধাপে বিন্যস্ত করা এই পদ্ধতিকে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করা এই পদ্ধতিকে কী বলা হয়? শ্রেণীবিন্যাস বলা হয়। শেষ। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানে একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এখন আমাকে তুমি কোশ্চেন করবা, ভাইয়া ট্যাক্সোনমি কি? শ্রেণীবিন্যাস বিদ্যা কি? আচ্ছা, জীববিজ্ঞানের তুমি যেগুলো পড়তেছো এগুলো হচ্ছে জীববিজ্ঞানের অংশ। কিসের অংশ? জীববিজ্ঞানের অংশ। তুমি যেগুলো পড়তেছো এগুলো কিসের অংশ? জীববিজ্ঞানের অংশ। তো জীববিজ্ঞানের অনেক শাখা আছে। হ্যাঁ, জীববিজ্ঞানের অনেক শাখা আছে। সেই শাখাগুলোর মধ্যে যেই শাখাতে এই শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়, তারপর হচ্ছে জীবের নামকরণ নিয়ে আলোচনা করা হয়, শনাক্তকরণ নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় ট্যাক্সোনমি। ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তার মানে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। এবং ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে? এই যে জীববিজ্ঞানের যেই শাখায় আচ্ছা, ট্যাক্সোনমি হলো জীববিজ্ঞানের সেই শাখা যেখানে জীবের নামকরণ, শ্রেণীবিন্যাস ও শনাক্তকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? বোঝা গেছে? সিম্পল। ট্যাক্সোনমি কাকে বলে এটা কিন্তু অলরেডি আসছে এবং তোমার বারেও আসবে। এটা আসার চান্স খুবই বেশি। ভালো করে মুখস্থ করে ফেলবা। ওকে, ঠিক আছে। এখন দেখো, প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। একটু আগেই তো পড়াইলাম এই যে প্রজাতি সবচেয়ে নিচের ধাপ বা একক। সবচেয়ে উপরের ধাপ বা একক কোনটি? কোনটি? জগৎ। ঠিক আছে? ওকে, মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। এমন আছে না, গ্রামে অনেক চঞ্চল পোলাপান আছে না, বা শয়তানি করে অনেক বেশি, এই টাইপের পোলাপান আছে না। তখন গ্রামের মুরব্বীরা কি কয়, মজা করে কয়, কিরে তুই কোন প্রজাতির প্রাণী? তুই কি মানুষ, নাকি তুই কি গরু, নাকি তুই কি ছাগল, নাকি তুই কি বান্দর? বান্দর না বানর, এভাবে বলে না? তো
প্রজাতি বলতে এই জিনিসটাই বোঝাইতেছে, মানে মানুষ একটা প্রজাতি, ব্যাঙ একটা প্রজাতি, কবুতর একটা প্রজাতি, ঠিক আছে। আচ্ছা, কোনো কোনো প্রাণী শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে, তোমাকে আমি একটা প্রাণী দিলাম, তোমাকে আমি বললাম মানুষের শ্রেণীবিন্যাস করো তুমি, তখন তোমাকে কী করা লাগবে? মানুষকে 60টা ধাপের মধ্যে তোমাকে সাজানো লাগবে। কিভাবে সাজাবা সেইটাই শ্রেণীবিন্যাসের পড়াশোনা, তুমি আস্তে আস্তে জানতে পারবা। আচ্ছা, তার মানে কোনো প্রাণী শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হবে। আচ্ছা, এতটুকু পড়া শেষ। এবার আসুন, শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে, কেওলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। শ্রেণীবিন্যাসের ইতিহাসে 3 জনের নাম এখানে বলে দিচ্ছে। কি? অ্যারিস্টটল, জন রে, কেওলাস লিনিয়াস। ইনারা কারা? ইনারা হচ্ছে তোমার আমার মতো রক্ত মাংসের মানুষ, এবং তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে তারা বিজ্ঞানী, তারা আবিষ্কার করছে এই জিনিসগুলো, শ্রেণীবিন্যাস আবিষ্কার করছে। তুমি আমি কি করতেছি? ফ্রি ফায়ার খেলেই টাইম পাইতেছি না, আর তো হচ্ছে শ্রেণীবিন্যাস করা, ঠিক আছে, বিজ্ঞানী হওয়া। আচ্ছা, তো জীববিজ্ঞানের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে এবং কেওলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতি বিজ্ঞানী কেওলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। আচ্ছা, তোমাকে আমি এতক্ষণ পড়াই দিয়েছি ভাই, শ্রেণীবিন্যাস পড়ো, তোমার মাথায় কি আসে নাই যে আচ্ছা এই শ্রেণীবিন্যাস জিনিসটা কোন বেটা আবিষ্কার করছে? এই শ্রেণীবিন্যাসকে আবিষ্কার করছে এই কেওলাস লিনিয়াস। এই জন্য এই শ্রেণীবিন্যাসের জনক বা আব্বা বলা হয় কাকে? কেওলাস লিনিয়াসকে। শ্রেণীবিন্যাসের জনক বা আব্বা কাকে বলা হয়? কেওলাস লিনিয়াসকে, ঠিক আছে। আচ্ছা, এই কেওলাস লিনিয়াস বাবাজান যে শুধুমাত্র শ্রেণীবিন্যাসে আবিষ্কার করছে এমন না, উনি দ্বিপদ নামকরণ নামেও একটা জিনিস আবিষ্কার করছে। এখন কথা হয়েছে, আমাকে তুমি কোশ্চেন করতে পারো, ভাইয়া দ্বিপদ নামকরণ কি? তুমি কি জানো এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর, আরে বাবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে কোন বাবাজি, সব প্রাণীর, এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর একটা করে বৈজ্ঞানিক নাম আছে। তুমি তো মানুষ, বলো তোমার বৈজ্ঞানিক নাম কি? তুমি মানুষ না? বলো তোমার বৈজ্ঞানিক নাম কি? তুমি জানোই না তোমার বৈজ্ঞানিক নাম কি। তোমার বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এটা এখানে লেখা আছে, হোমো স্যাপিয়েন্স। তোমার বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। এইরকম যত প্রাণী আছে এই পৃথিবীতে, যত প্রজাতির প্রাণী আছে, সব প্রজাতির প্রাণীরই আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম আছে। এখন বিষয় হয়েছে, এই নামটা কোন বেটা দিছে? এই নামকরণটা আবিষ্কার করছে কোন বেটা? এই নামকরণ যে সব প্রজাতির প্রাণীকে একটা করে নাম দেওয়া লাগবে, এই নামকরণ করার জিনিসটা কোন বেটা আবিষ্কার করছে? কেওলাস লিনিয়াস। এখন এই নামকরণটাকে বলা হইতেছে দ্বিপদ নামকরণ। এখন কথা হয়েছে, এটাকে কেন দ্বিপদ নামকরণ বলা হইতেছে? কারণ এই নামটার ভিতরে দেখো 2টা অংশ আছে, যে হোমো একটা অংশ আর এই যে স্যাপিয়েন্স একটা অংশ। 2টা পদ দেখতে পাইতেছে না, মানে 2টা শব্দ দেখতে পাইতেছে না, 2টা শব্দ, এর জন্য এটাকে বলা হইতেছে হোমো স্যাপিয়েন্স। এর মধ্যে প্রথমটা হচ্ছে গণ, আর পরেরটা হচ্ছে প্রজাতি। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া গণ কি প্রজাতি কি? একটু আগে যে 7টা ধাপ পড়াইলাম, এই 7টা ধাপের শেষে 2টা ধাপ, গণ ও প্রজাতি, হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে। তো যে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামকরণ করা হয় কিভাবে? প্রথমে তাকে শ্রেণীবিন্যাসে 7টা স্তরে ভাগ করা হয়। 7টা স্তরে ভাগ করার পরে তার যে গণটা থাকে আর প্রজাতিটা থাকে, এই গণ আর প্রজাতি মিলে তার একটা বৈজ্ঞানিক নাম দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ওকে, এই যে দেখো, তিনি সর্বপ্রথম কে? এই যে কেওলাস দাদাই সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা 2 অংশ বিশিষ্ট নামকরণের প্রথা প্রবর্তন করেন, নামকরণের নিয়ম প্রবর্তন করেন, প্রথা বা নিয়ম বা প্রচলন চালু করেন, ঠিক আছে। একটি জীবের বৈজ্ঞানিক নাম 2 অংশ বা 2 পদ বিশিষ্ট হয়। প্রথম অংশটি গণের নাম, এই যে হোমো হচ্ছে গণের নাম, দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতির নাম। তার মানে তোমাকে আমি জিজ্ঞাসা করি, বলো তোমার বৈজ্ঞানিক নাম কি? তুমি বলবা হোমো স্যাপিয়েন্স। এখন তোমাকে আমি জিজ্ঞাসা করতেছি, তোমার গণ কি? বলো। তুমি তোমার বৈজ্ঞানিক নাম থেকে পাইতেছো, তোমার গণ হয়েছে হোমো। আমি তোমাকে বলি তোমার প্রজাতি কি? বলো। তুমি বলবা স্যাপিয়েন্স, ঠিক আছে, বোঝা গেছে? সিম্পল। এখন কথা হয়েছে, এই যে হোমো স্যাপিয়েন্স, এই জিনিসটা কি ইংরেজিতে লেখা হয়েছে না?
ইংরেজিতে লেখা হয়েছে। এখন কথা হয়েছে তুমি আমাকে কোশ্চেন করো, ভাইয়া আমি বৈজ্ঞানিক নাম এখন থেকে বাংলাতে লিখবো কারণ আমি বাংলা ভালো বুঝি, আমি বাংলাতে লিখবো। আমি বলবো ভাইয়া দুনিয়া কি তোমার নিয়মে চলবে না। বৈজ্ঞানিক নাম অল টাইম হয় ইংরেজি আর নাহলে ল্যাটিন শব্দ, এই দুইটা ভাষা দিয়ে তুমি লিখতে পারবা, হয় ল্যাটিন শব্দ ল্যাটিন ভাষা আর নাহলে ইংরেজি ভাষা। এই দুই ভাষার যে কোনো এক ভাষা দিয়ে তোমাকে বৈজ্ঞানিক এটা লেখা লাগবে, ঠিক আছে? বৈজ্ঞানিক নামটা লেখা লাগবে, ওকে? আচ্ছা, ল্যাটিন কি? ল্যাটিনও একটা ভাষা, ইংরেজি একটা ভাষা। এখন তুমি আমাকে বলতে পারো ভাই কেন আমি বাংলা লিখতে পারবো না, আপনি আমাকে বুঝান। আমি তোমাকে বলতেছি বাংলা এই পৃথিবীতে কয়টা দেশের মানুষজন জানে বলো তুমি আমাকে, কয়টা দেশের মানুষজন বাংলা এই পৃথিবীতে জানে? আমরা বাঙালি বা বাংলাদেশের মানুষরা জানে, ভারতের কিছু মানুষ জানে, পাকিস্তানের কিছু মানুষ জানে, আর কয়জন জানে তুমি আমাকে বলো? কিন্তু ইংরেজি সারা বিশ্বের ম্যাক্সিমাম মানুষজনই জানে, ল্যাটিন সারা বিশ্বের ম্যাক্সিমাম মানুষজনই জানে, ঠিক আছে? এর জন্য ওকে, এই শখটা নিজেদের করা লাগবে। এটা আসলে শখ তেমন একটা প্রয়োজন না, কিন্তু তোমার জ্ঞান বৃদ্ধি করবে এই জন্য শখটা পড়া লাগবে। দেখো আমি দুইটা বলে দিই। বানর কোথায় বসবাস করে? বানর কি তোমার আমার মতো ঘরের ভিতরে বিছানাতে ঘুমায়? না, বানর তো থাকে বন জঙ্গলে, গাছের ডালে ডালে থাকে, তো তার বাসস্থান কি? বন জঙ্গল। কারণ বানরের গঠন কি? স্তন্যপায়ী কি? যে সকল প্রাণীরা তাদের বাচ্চাকে বুকের দুধ পান করায় তারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে? উপকারিতা, যে জীব বৈচিত্র্যকে রক্ষা করতেছে, বানানটা ভুল গেছে, বৈচিত্র্যকে রক্ষা করতেছে, বানানটাকে ঠিক করে দেওয়া যায়, বৈচিত্র্যকে রক্ষা করতেছে। কিন্তু এই বানরের সমস্যা আছে, বেটারা যেখানে কলা গাছ পায় কলাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় ফেলে, যেখানে আম পায় আম ছিঁড়ে ছিঁড়ে খায় ফেলে। অপকারিতা, তার মানে বানরের অপকারিতা এইরকম। কেঁচো একটু আগে পড়ে আসছে, অমেরুদণ্ডী প্রাণী কোথায় থাকে? মাটিতে থাকে। এইরকম এই পুরাটা তোমরা নিজেরা পড়ে নেবা, ঠিক আছে? আমার কি পড়ানো লাগবে না, ওকে। এবার আসো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আচ্ছা, এখন তোমাকে আমি একটা জিনিস বলি, আমরা একটু আগে পড়ে আসছি না জগৎ, তো এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীরকে একটা জগতের ভিতরে নেওয়া হয়, একটা জগতের মধ্যে নেওয়া হয়। সেই জগতের নাম কি জানো? সেই জগতের নাম হচ্ছে এই অ্যানিমেলিয়া। এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীকে এই অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে। জগতের ইংরেজি হচ্ছে কিংডম, ঠিক আছে? অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমাকে আমি কোশ্চেন করতেছি, বলো ভাই তুমি কোন জগতের অন্তর্ভুক্ত? তুমি অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, ঠিক আছে? কারণ তুমি তো একটা প্রাণী, আর সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত? অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, ঠিক আছে? সিম্পল। এখন যে এই অ্যানিমেলিয়া জগৎটা আছে, এই অ্যানিমেলিয়া জগৎটাকে 33টা পর্বে ভাগ করা হয়েছে। কয়টা? 33টা পর্ব। পর্ব কি? একটু আগে যে জগৎটা হচ্ছে পর্ব। এই একটা অ্যানিমেলিয়া জগৎ তো আরও আছে হয়তোবা, তো একটা অ্যানিমেলিয়া জগৎকে 33টা পর্বে ভাগ করা হয়েছে, এবং এই 33টা পর্বের প্রত্যেকটা পর্বকে আবার কয়েকটা করে শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই শ্রেণীগুলোকে আবার কয়েকটা করে বর্গে ভাগ করা হয়েছে, বর্গগুলোকে আবার কয়েকটা গোত্রগুলোকে কয়েকটা গণগুলোকে কয়েকটা প্রজাতি, এভাবে ভাগ করতে একদম স্পেসিফিক বানানো হয়েছে। সেটা তোমার এখন মাথায় না ঢুকলেও সমস্যা নেই, তুমি শুনতে থাকো, আস্তে আস্তে তোমার ক্লিয়ার হবে ভাই। সারা বছর পড়ে আছে, সারা বছর পড়ে নাই, 4 বছর চলে গেছে আর 8 মাস আছে, 8 মাস আছে এখনো, 4 মাস চলে গেছে আর 8 মাস আছে, 8 মাসের মধ্যে তুমি জেনে যাবা, সমস্যা। আচ্ছা, আমার ক্লাসগুলোর ডিউরেশন একটু বড় হয় তাই না? ক্লাসগুলো একটু বেশি বড় হয়ে যাইতেছে, কিন্তু আমি চাইতেছি একটু মজা দিয়ে বোঝানোর জন্য, যাতে করে তোমরা বোরিং ফিল না করো। হ্যাঁ, আমি আমার জীবনে যেই পরিমাণে অনলাইন ক্লাস করছি তোমরা তার কিছুই করো না। আমি যে আমার এইচএসসি লাইফ বুঝো? তোমরা এখন কি পড়তেছো? ক্লাস 8, ক্লাস 9, 10, তারপরে 11, 12 আছে না? 11, 12 অ্যাডমিশন টাইম, পুরো 5 বছর আমি পুরো খালি অনলাইনেই পড়ছি। হ্যাঁ, তাই আমি চাইতেছি যে একটু যদি মজা দিয়ে বোঝানো যাইতো তাহলে হয়তো ভালো হইতো। আচ্ছা, তারপর আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলতেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। চলেন শুরু করি। 33টা পর্বে ভাগ করা হয়েছে। অ্যানিমেলিয়াকে কয়টা পর্বে ভাগ করা হয়েছে? অ্যানিমেলিয়া জগৎকে 33টা পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে এই 33টা পর্বের মধ্যে যেই পর্বগুলোর ভিতরে বেশি প্রাণী আছে, বেশি প্রজাতির প্রাণী আছে, যেই পর্বগুলোর মধ্যে বেশি প্রজাতির প্রাণী আছে তাদেরকে বলা হচ্ছে মেজর পর্ব, আর যেগুলোর মধ্যে কম প্রজাতির প্রাণী আছে তাদেরকে বলা হচ্ছে নন মেজর পর্ব। কি?
মেজর নন মেজর, মেজর নন মেজর, মেজর নন মেজর। মেজর পর্ব হচ্ছে 9টা, মানে এই 9টা পর্বে প্রাণীর সংখ্যা বেশি, প্রাণীর প্রজাতির সংখ্যা বেশি। আর নন মেজর মানে কি, ওই নন মেজরগুলোতে প্রাণীর সংখ্যা কম, প্রাণী প্রজাতির সংখ্যা কম। ঠিক আছে, আচ্ছা এতটাও বোঝা গেছে, মেজর নন মেজর বোঝা গেছে। আচ্ছা এখন আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা বিষয় হচ্ছে এই মেজর 9টা পর্ব নিয়ে। মেজর 9টা পর্ব আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা, ঠিক আছে। মেজর 9টা পর্ব আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা। আমার মাঝে মাঝে ভয় করে যে ক্লাসটা রেকর্ড হইতেছে কিনা, কারণ একটু আগে আমি এই ক্লাসটা একবার রেকর্ড করছি। দুঃখের বিষয় কি জানো, দুঃখের বিষয় হচ্ছে এই ল্যাপটপের সাথে আমার এই এয়ারবাডটা অ্যাড করা ছিল, কানে যে এয়ারবাড দেয় না, এই এয়ারবাডটা অ্যাড করা ছিল। আমি ক্লাসটা রেকর্ড করে সে দেখি আমার ভয়েস রেকর্ড হয় নাই, কারণ এই এয়ারবাড রেকর্ড ছিল, এই এয়ারবাড কানেক্ট করা ছিল, এই এয়ারবাড দিয়ে সাউন্ড যায় নাই। আমার দুঃখটা কোথায় রাখি বল, এর জন্য ভয় করতেছে। আমি আবার আর কি চেক করতেছি রেকর্ড আদৌ হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব বলা হয়, বাকিগুলো নন মেজর পর্ব। আচ্ছা এখন এই 9টি মেজর পর্বের ভিতরে 9টি কি মেজর পর্ব, এই 9টি মেজর পর্বের ভিতরে 8টা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব। 8টি অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব, তাদের হচ্ছে অমেরুদণ্ড, মানে মেরুদণ্ড নাই, অমেরুদণ্ডী, তাদের হচ্ছে মেরুদণ্ড নাই। আর একটা পর্ব হচ্ছে মেরুদণ্ডী, মেরুদণ্ডী প্রাণীদের পর্ব, মেরুদণ্ডী। বলো তুমি ভাই, তোমার কি মেরুদণ্ড আছে? তোমার মেরুদণ্ড নাই, তোমার মেরুদণ্ড আছে, তাহলে তুমি কোন পর্বের অন্তর্গত হবে? এই একটা পর্বের অন্তর্গত হবে। আর এই পৃথিবীতে যত প্রাণী মেরুদণ্ডী নাই তারাই 8টা পর্বের অন্তর্গত হবে। ঠিক আছে, এই যে মেজর 9টা পর্ব পড়লাম, সেই মেজর 9টা পর্বের ভিতরে 8টা পর্ব অমেরুদণ্ডী আর একটা পর্ব হচ্ছে মেরুদণ্ডী, শেষ পর্বটা হচ্ছে মেরুদণ্ডী। আচ্ছা এরপরে এসো পরে পৃষ্ঠায় যাই। এই যে সেই 9টা মেজর পর্ব, সেই 9টা মেজর পর্ব হচ্ছে এগুলা, সেই 9টা মেজর পর্ব হচ্ছে এগুলা। এখন তুমি এই 9টা মেজর পর্ব তোমার মুখস্থ করা লাগবে। আবারও তোমার এখন মাথা ঘুরতেছে, ভাই এতগুলো আমি কীভাবে মুখস্থ করবো? তুমি আমার সাথে পড়ো ভাই। পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, নেমাটোডা অ্যানিলিডা আর্থ্রোপোডা, নেমাটোডা অ্যানিলিডা আর্থ্রোপোডা, নেমাটোডা অ্যানিলিডা আর্থ্রোপোডা, মলাস্কা একানোডার্মাটা কর্ডাটা, মলাস্কা একানোডার্মাটা কর্ডাটা, মলাস্কা একানোডার্মাটা কর্ডাটা। তুমি কি আমার সাথে মুখে মুখে পড়ছো? তার মানে তোমার জীবনে মুখস্থ হবে না, কারণ তুমি পড়ো নাই। আমি মুখস্থ করে লাভ আছে রে ভাই, আমার তো মুখস্থ আছেই, তোমার মুখস্থ করা লাগবে। আমি যেভাবে পড়লাম 3টা করে পড়লাম, সবগুলো তুমি 20 বার করে পড়ো। পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, বাবা এভাবে তুমি 20 বার করে প্রত্যেকটা মুখস্থ করো। ঠিক আছে, কষ্ট তো করা লাগবেই, ভালো রেজাল্ট করতে চাইছে, কষ্ট করা লাগবে না? কষ্ট করা লাগবে। আচ্ছা তার মানে পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস এই 3টা একসাথে, নেমাটোডা অ্যানিলিডা আর্থ্রোপোডা এই 3টা একসাথে, মলাস্কা একানোডার্মাটা কর্ডাটা এই 3টা একসাথে, মুখস্থ করে ফেলবা। আচ্ছা জেলার যে উপজেলা আছে এটা কি জানো তোমরা? জেলার আবার উপজেলা থাকে, জেলার উপজেলা থাকে, মানে জেলার উপজেলা আছে, আবার উপজেলা, উপজেলা। হ্যাঁ, তো এই যে করডাটা পর্ব, এই করডাটা পর্বের আবার উপপর্ব আছে 3টা। আচ্ছা 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 একটা কোশ্চেন, তুমি মেরুদণ্ডী প্রাণী, এটা তো তুমি শিওর? কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, তুমি মেরুদণ্ডী প্রাণী, বুঝছি। এখন আমরা একটু আগে পড়ে আসলাম যে 8টা পর্ব, প্রথম 8টা পর্ব অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব, আর শেষের পর্বটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। তুমি আমাকে এখন এইখানে দেখে বলো তো, তুমি কোন পর্বের অন্তর্গত? তুমি কোন পর্বের অন্তর্গত? তুমি এই করডাটা পর্বের অন্তর্গত, কারণ এই প্রথম 8টা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর পর্ব। তুমি কি অমেরুদণ্ডী? না, তোমার তো মেরুদণ্ড আছে, তার মানে তুমি এই করডাটা পর্বের অন্তর্গত। ঠিক আছে, আচ্ছা এখন এই করডাটা পর্বকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটার ভিতরে আর শ্রেণী আছে। কি কি পড়ছিলাম? জগৎ, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। জগৎ, পর্ব, শ্রেণী, এরপরে আছে কি? বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো এই শ্রেণীর ভিতরে দেখো, এই শ্রেণীর ভিতরে দেখো সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। এই শ্রেণীগুলোর নামও তোমার মুখস্থ করা লাগবে। আচ্ছা এটা তুমি আজকে না মুখস্থ করো সমস্যা নাই, তুমি এতটুকু মুখস্থ করো। ঠিক আছে, ওকে।
এখন আজকে আমরা এই পরিফেরা আর নিডারিয়া এই দুইটা সম্পর্কে ডিটেলস জানবো, এবং এই ডিটেলসগুলো তোমার মুখস্থ করা লাগবে ভাই, কিছু করার নাই। এই পরিফেরা আর নিডারিয়া না, শুধু এই পুরোটা, এসব 9টা পর্ব ডিটেলস তোমাকে মুখস্থ করা লাগবে। এখন ভাইয়া তো আসি, সহজ করে দেওয়ার দায়িত্ব ভাইয়ার, কিন্তু তোমার মুখস্থ করার দায়িত্ব, ঠিক আছে? ওকে, প্লেস। আচ্ছা, পরিফেরা, এই যে স্বভাব ও বাসস্থান লেখা আছে না, স্বভাব ও বাসস্থান তোমার মুখস্থ করা লাগবে না। স্বভাব ও বাসস্থান তোমার মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট এই সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমার মুখস্থ করা লাগবে। আর এই যে উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণগুলো তো ভাই এমসিকিউর জন্য একদম খনি, এমসিকিউর জন্য একদম খনি হয়েছে উদাহরণগুলো। তাই উদাহরণগুলো ভালো মতো মুখস্থ করা লাগবে। পরিফেরা উদাহরণ কী কী, নিডারিয়ার উদাহরণ কী কী, প্লাটিহেলমিনথেসের উদাহরণ কী, সবগুলোর উদাহরণ তোমার মুখস্থ করা লাগবে। আসো, পরিফেরা। পরিফেরা যে শব্দটা, এর যে পরিফেরা, পরিফেরা, দেখো পোরাস, পোরাস অর্থ হচ্ছে ছিদ্র, ফেরা, ফেরি অর্থ হচ্ছে বহনকারী। তার মানে পরিফেরা পর্বের যেসব প্রাণী, তারা হচ্ছে কি করে, ছিদ্র বহন করে। তাদের শরীরের ভিতরে ছিদ্র আছে। তোমার শরীরে ছিদ্র আছে বলো, আছে না? নাক ছিদ্র, মুখ ছিদ্র, কান ছিদ্র, ছিদ্র আরও আছে, নিচে 2টা আছে, এটা না বলি, ঠিক আছে? তো এই পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে ছিদ্র বহনকারী প্রাণী। এখন এই সকল ছিদ্রর কথা কি বলতেছে পরিফেরার ভিতরে? না। তুমি এই যে থালা বাসন দাও না, যারা মেয়েরা আছে তাদের তো বাসায় কাজ করা লাগে, কাজ না করলে তো দেয় পিঠের উপরে, তাই না? তো আমার বোন আছে, আমার বোনকে দেওয়া আমি কাজ করাই খুঁটিনাটি। তো এই যে এগুলো কি স্পঞ্জের মতো না, এগুলো টিপ দিলে কি চুপসায় যায়, তাই না? এইগুলো কি ছিদ্রযুক্ত, এগুলো কি ছিদ্রযুক্ত, তাই না? এগুলো হচ্ছে ছিদ্রযুক্ত। আজকের ক্লাসে আমি অতিরিক্ত বেশি মজা করে ফেলছি, এত মজা করা উচিত না। যাই হোক, প্রথম ক্লাস যেহেতু, একটু মজা না করলেই না। আচ্ছা, এই যে ছিদ্র, এগুলোকে বলা হইতেছে হচ্ছে স্পঞ্জ, স্পঞ্জ, এগুলোকে বলা হইতেছে কি স্পঞ্জ, এগুলোকে বলা হইতেছে কি স্পঞ্জ। আচ্ছা, তার মানে পরিফেরা পর্বের প্রাণীরা হচ্ছে ছিদ্র বহনকারী প্রাণী। এগুলো কি সাধারণত স্পঞ্জ নামে পরিচিত, ঠিক আছে? আর এরপরে কি, এরা পৃথিবীর সব জায়গাতে এদেরকে পাওয়া যায়। এরা কি অধিকাংশ প্রাণী সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বসবাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। আচ্ছা, এই পরিফেরা পর্বের প্রাণীগুলো ম্যাক্সিমামে কোথায় পাওয়া যাবে জানো? সমুদ্রে পাওয়া যাবে। এবং তবে কিছু কিছু আছে স্বাদু পানিতে বসবাস। স্বাদু পানি বলতে কি, নদী, নৌকা বলতেছে কেন, নদী, পুকুর, খাল, বিল, এগুলোর কথা বলতেছে। এগুলোর পানিকে বলা হচ্ছে স্বাদু পানি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তুমি পরিফেরা সম্পর্কে যা কিছু জানছো, এগুলো তোমার কোনো কিছু কাজে লাগবে না, শুধু একটা ইনফরমেশন ব্যতীত। পরিফেরা হচ্ছে ছিদ্র বহনকারী প্রাণী, এরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত। শেষ। এবার সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য কি? পরিফেরার সাধারণ বৈশিষ্ট্য কি? পরিফেরার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী। পরিফেরা কি? সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। এখন কথা হয়েছে বহুকোষী বলতে কি? বহুকোষী বলতে কি তোমরা অনেকেই জানো না এই জিনিসগুলো। এই নেক্সট চ্যাপ্টার মনে হয় হচ্ছে, হ্যাঁ নেক্সট চ্যাপ্টারই হয়েছে কোষের উপরে। তোমাকে আমি সিম্পলি জাস্ট বলে রাখি, আমাদের দেহ অসংখ্য কোষ দিয়ে তৈরি, অসংখ্য কোষ দিয়ে তৈরি। আর একাধিক কোষ দিয়ে তৈরি প্রাণীদেরকে বলা হয় হচ্ছে বহুকোষী প্রাণী, বহুকোষী প্রাণী। এখন কথা হয়েছে অনেকগুলো কোষ মিলায় একটা টিস্যু গঠন করে, হ্যাঁ, কিন্তু এরা বহুকোষী হলেও এদের টিস্যু গঠন হয় না। আমাদের শরীরের ভিতরে টিস্যু আছে, তুমি কোন টিস্যুর কথা বলতেছো ভাই? তুমি কি এই যে টিস্যুর কথা ভাবতেছো, বা মুখ মোছার টিস্যু বা টয়লেট টিস্যু? এগুলো না, অনেকগুলো কোষ মিলায় টিস্যু গঠিত হয় আমাদের শরীরের ভিতরে। তো এই পরিফেরা প্রাণীরা বহুকোষী, ঠিক আছে, কিন্তু এদের ভিতরে কোনো টিস্যু গঠিত হয় না। আচ্ছা, দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে। একটু আগেই বললাম ছিদ্রযুক্ত প্রাণী, তার মানে ছিদ্র তো থাকবেই। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। এই পরিফেরা পর্বের যেসব প্রাণীগুলো আছে তাদের দেহের ভিতরে অসংখ্য ছিদ্র আছে, এবং এই ছিদ্রের মাধ্যমে পানি সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। আচ্ছা, কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ, তন্ত্র থাকে না। আচ্ছা, এই সিরিয়ালটা তোমাকে আমি এখন একটু লিখে দিই, যদিও সিরিয়ালটা এখন তোমাদের লাগবে না, কিন্তু যেহেতু টপিক আসছে তাই আমি লিখে দিচ্ছি। কোষ, অনেকগুলো কোষ মিলায় তৈরি হইতেছে কি একটা টিস্যু। অনেকগুলো টিস্যু মিলায় তৈরি হইতেছে হচ্ছে একটা অঙ্গ।
যেমন এই যে আমাদের হাত পা, হৃৎপিণ্ড, হ্যাঁ, এবং অনেকগুলো অঙ্গ মিলায় তৈরি হচ্ছে একটা তন্ত্র। এই জিনিসগুলো তোমরা আরও ডিটেলস আস্তে আস্তে সুন্দর মতো জানতে পারবা, একদিনে এত কিছু জানার দরকার নেই। আচ্ছা, তুমি এখান থেকে তাহলে কী কী এক্সাম্পল তুমি মুখস্থ করবা, এখান থেকে বৈশিষ্ট্য মুখস্থ করবা। সরলতম বহুকোষী প্রাণী, বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রপথে পানির সাহায্যে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। আমাদের খাদ্য প্রবেশ করে মুখের মাধ্যমে, আর অক্সিজেন প্রবেশ করে নাকের মাধ্যমে, কিন্তু ওদের দেহে যে ছিদ্র আছে এই ছিদ্রগুলো দ্বারা পানি প্রবেশ করে এবং পানির সাথে সাথে অক্সিজেন ও খাদ্য চলে যায়। এখন কথা হচ্ছে উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা আর হচ্ছে স্কাইফা, মারাত্মক ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, স্পঞ্জিলা ও স্কাইফা। শুধু কি হবে? হ্যাঁ, স্পঞ্জিলা ও স্কাইফা। এখন যদি একটু না দেখায় দিই তাহলে কি কইলো, একটু দেখায় দিই। হ্যাঁ, স্পঞ্জিলা কোনগুলো একটু দেখায় দিই। এই যে সাউন্ড অফ আছে, সাউন্ড অফ, ওকে। এই যে এগুলো হচ্ছে স্পঞ্জিলা, সমুদ্রের নিচে, ঠিক আছে, সমুদ্রের নিচে এগুলোর গায়ে অসংখ্য ছিদ্র থাকে এবং ছিদ্রের মাধ্যমে পানি যাতায়াত করে, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এর মাধ্যমে আমাদের পরিফেরা শেষ, কিন্তু এই সাধারণ বৈশিষ্ট্য চারটা তোমার মুখস্থ রাখা লাগবে এবং উদাহরণ মুখস্থ রাখা লাগবে। এবার আসো নিডারিয়া। নিডারিয়া থেকে অসংখ্য এমসিকিউ আসছে, তাই নিডারিয়া আমার ভাই মারাত্মক ইম্পর্টেন্ট। নিডারিয়া, নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। কি? নিডোসাইট। আচ্ছা, আমি এখানে নিডোসাইট বললাম কেন, সি নিডোসাইট বললাম না কেন, বা সি নিডোসাইট বললাম না কেন? কারণ এইখানে সি এর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, নিডোসাইট, ঠিক আছে। নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। তার মানে নিডারিয়া, দেখো নিডারিয়া যেটা বলতেছি, নিডারিয়ারও কিন্তু সামনে সি আছে, সি নামটা সাইলেন্ট, সি উচ্চারণটা সাইলেন্ট আছে। আচ্ছা, তার মানে এই নিডারিয়া নামকরণটা কোথা থেকে করা হয়েছে? নিডোসাইট থেকে করা হয়েছে। নিডারিয়া নামকরণটা কোথা থেকে করা হয়েছে? নিডোসাইট থেকে করা হয়েছে। নিডোসাইট কি? একটা কোষ, একটা কোষ। আরেকটু পরে আমরা এটা নিয়ে আরও ডিটেলস জানবো। আচ্ছা, এই নিডারিয়া পর্বটার আগের নাম কী ছিল জানো? সিলেন্টারেটা। সিলেন্টারেটা ছিল আগের নাম। নিডারিয়া পর্বের আগের নাম কী ছিল? সিলেন্টারেটা। আচ্ছা, এই দুইটা ইনফরমেশন তোমার জানা লাগবে। এবার আসো, পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, মানে সমুদ্রে পাওয়া যায়। নিডারিয়ার ভিতরে যত প্রাণী আছে অধিকাংশই সমুদ্রে পাওয়া যায়, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতি ধারণ করে, মানে বিভিন্ন রঙের হয় এবং বিভিন্ন আকারের হয়। হ্যাঁ, আচ্ছা, এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধ ভাবে কলোনি গঠন করে বাস করে। এদের কিছু প্রজাতি একা একা থাকে, একাকী জীবন তাদের, হ্যাঁ, বিরহের জীবন। আবার কিছু প্রজাতি আছে দলবদ্ধভাবে থাকে, খুশিভাবে তারা দিন পার করে, ঠিক আছে। আচ্ছা, এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে। এখান থেকে তোমার জানার বিষয় জাস্ট এটা দুইটা ইনফরমেশন, আর কিছুই তোমার এই স্বভাব বাসস্থান মুখস্থ করা লাগবে না। এবার আসো সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য জানার আগে আমরা নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা আর হচ্ছে অবেলা। তোমার নিডারিয়ার উদাহরণ কি? হাইড্রা, অবেলা, হাইড্রা, অবেলা, হাইড্রা, অবেলা, মারাত্মক ইম্পর্টেন্ট। ওইখানে কি ছিল? পরিফেরার ভিতরে ছিল এসএস, স্পঞ্জিলা স্কাইফা। স্পঞ্জিলা স্কাইফা প্রথম অক্ষর এসএস, স্পঞ্জিলা স্কাইফা পরিফেরার উদাহরণ। আর এখানে নিডারিয়ার উদাহরণ কি? হাইড্রা আর হচ্ছে অবেলিয়া। হাইড্রা, অবেলিয়া, হাইড্রা, অবেলিয়া। আচ্ছা, হাইড্রা একটু দেখায় দিই, সম্বন্ধ একটু দেখায় দেয়। হাইড্রা, এই যে হাইড্রা, ঠিক আছে। এখানে বোঝার মতো কিছু নাই, তোমাকে জাস্ট একটু ইন্টারেস্ট থেকে দেখাইতেছি। এই তুমিও দেখতেছো, মজা পাইতেছো। এই এখানে তুমি কিছু বুঝতে পারতেছো? কিছুই বুঝতে পারতেছো না, ঠিক আছে। আর কি দেখবা? এটা হচ্ছে হাইড্রা, যেগুলো তুমি তোমার জীবনে কখনো দেখোইনি। আচ্ছা, এখন এই নিডারিয়ানদের বৈশিষ্ট্য মুখস্থ করা লাগবে তোমার। তোমাকে আমি বলি, আমাদের দেহে তোমার হচ্ছে কোষস্তর থাকে। তো আমাদের দেহে 3টা কোষস্তর থাকে, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম।
আমাদের দেহে 3টা কোষস্তর থাকে, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। কোষস্তর কি আস্তে আস্তে জানাবো ভাই, পড়ানো যখন শুরু করছি আমার এই কোর্সের ভিতরে আমি সব কিছুর ইন ডিটেলস শিখাই দেবো। আমি তোমার কোনো চিন্তা করা লাগবে না, তোমার কাজ খালি কি রুটিন ওয়াইজ ক্লাস করা। ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ওকে, যত লেটে ভর্তি হবা তত তোমাদেরই লস হবে। আচ্ছা, আমাদের দেহ 3টা কোষস্তর দ্বারা গঠিত। কী কী বললাম? অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। একটোডার্ম কয়টায় ওকার? একটোডার্ম, এন্ডোডার্ম, আর এসে হচ্ছে মেসোডার্ম, ঠিক আছে? কিন্তু এই যে নিডারিয়ানদের এই মেসোডার্মটা থাকে না। নিডারিয়ানরা হচ্ছে 2টি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। এই 2টা হচ্ছে তাদের ভ্রূণীয় কোষস্তর, এটাই এখানে লেখছে। নিডারিয়ানরা 2টা ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটা হচ্ছে অ্যাক্টোডার্ম, বাইরের দিকেরটা হচ্ছে অ্যাক্টোডার্ম, আর ভিতরের দিকেরটা হচ্ছে এন্ডোডার্ম, কিন্তু তাদের মাঝে থেকে আমাদের মাঝখানে, আমাদের এই অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম এই 2টার মাঝখানে থাকে হচ্ছে মেসোডার্ম, কিন্তু তাদের মাঝখানে কোনো কিছু থাকে না। এটাই হচ্ছে পার্থক্য। তুমি বোঝো নাই? তোমার কিছু মনে রাখা লাগবে না, তুমি এটা মনে রাখো। নিডারিয়ানদের 2টা ভ্রূণীয় কোষস্তর থাকে, একটা অ্যাক্টোডার্ম, একটা এন্ডোডার্ম। অ্যাক্টোডার্ম বাইরেরটা, এন্ডোডার্ম ভেতরেরটা, ভিতরে, ইন্টার, ঠিক আছে? আচ্ছা, এদের দেহের ভিতরে গহ্বর থাকে বা গর্ত থাকে, ঠিক আছে? দেহের ভিতরে গহ্বর থাকে বা গর্ত থাকে, সেই গহ্বরকে বলা হয় হচ্ছে সিলেন্টেরন। দেহ গহ্বরকে বলা হয় কি? সিলেন্টেরন। এটি একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। এই সিলেন্টেরন গহ্বরটা পরিপাকেও অংশ নেয়, সংবহনে অংশ নেয়। এখন তুমি আমাকে বলতে পারো ভাই পরিপাক কি? তুমি যে খাবার খাও, খাবারগুলো তোমার পেটের ভিতরে যায় কি হয়? হজম হয়, ওইটাকে বলা হচ্ছে পরিপাক। তো এরকম এই যে হাইড্রা আছে বা এই নিডারিয়ান যত প্রাণী আছে, এদের এই সিলেন্টেরন নামক গহ্বরের ভিতরে পরিপাক হয় ও সংবহন হয়। আমাদের পরিপাক কোথায় হয়? আমাদের পরিপাক হয় হচ্ছে পেটের ভিতরে। ওদেরও এরকম, তুমি এরকম পেট ভেবে নিতে পারো এই সিলেন্টেরন, ঠিক আছে? এত কিছু তোমার এখানে মনে রাখা লাগবে না, তোমার এখানে মনে রাখা লাগবে ভাই সিলেন্টেরন কি? সিলেন্টেরন হচ্ছে নিডারিয়ানদের দেহের গহ্বরকে বলা হয় সিলেন্টেরন। শেষ। অ্যাক্টোডার্মে নিডোসাইট নামে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই যে অ্যাক্টোডার্ম বা বাইরের দিকের স্তর, আসলে এই যে বাইরের দিকের স্তর অ্যাক্টোডার্ম, আমি এটা সুন্দর করে লিখে দিই। এই জায়গা থেকে অনেক কোশ্চেন আসছে, এখন যখন সলভ করাতে যাবো তখন দেখতে পাবা। অ্যাক্টোডার্ম, এই অ্যাক্টোডার্মের উপরে থাকে তোমার হচ্ছে নিডোসিল নামক গহ্বর, নিডোসিল বা নিডোব্লাস্ট বলা যায়। নিডোব্লাস্ট থাকে, আরে আমার অবস্থা, আমার তো আবার বাংলা ক্লাসে যা ভর্তি হওয়া উচিত। ব্লাস্ট দন্ত 6টায় নিডোব্লাস্ট থাকে। সেই নিডোব্লাস্টের ভিতরে তোমার থাকে হচ্ছে নিডোসাইট। এই নিডোসাইটের কাজ কি জানো? তোমাকে কেউ যদি এখন একটা থাপ্পড় মারে, তুমি তাকে কী করবা? তোমার হাত দিয়ে আরেকটা থাপ্পড় মারে দিবা। সেমভাবে এই নিডোসাইট হচ্ছে ওদের আত্মরক্ষা করে। ওদেরকে কেউ যদি মারে, ওরাও এটা দিয়ে মেরে দেয়, ঠিক আছে? এরপরে কি, তোমার ধরো হচ্ছে একটা গাছের আম পছন্দ হয়েছে, তুমি খাপ করে দেও ওই আমটারে নামায় নিয়ে আসো। সেমভাবে ওরাও এরকম শিকার করে, কি দ্বারা? এই নিডোসাইট দ্বারা। এরপর কি, তুমি চলাচলের জন্য পা ইউজ করো, ওরা এই নিডোসাইটের মাধ্যমে চলাচল করে, ঠিক আছে? বোঝা গেছে? তার মানে এই যে অ্যাক্টোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এবং এই কোষগুলো শিকার, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। তার মানে নিডোসাইট কোথায় থাকে ভাই? নিডোসাইট থাকে হচ্ছে অ্যাক্টোডার্মে। উদাহরণ কি? হাইড্রা, অবেলিয়া। তোমার এই সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমার মুখস্থ করা লাগবে, কিচ্ছু করার নাই, মুখস্থ করা লাগবে। আশা করি এখন মুখস্থ করা একদমই ইজি। তোমার তার মানে নিডারিয়া থেকে তোমার কী মনে রাখা লাগবে? নিডারিয়া হচ্ছে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থেকে এই নিডারিয়া নামকরণটা করা হয়েছে এবং এটার পূর্বের নাম ছিল হচ্ছে সিলেন্টেরেটা। হ্যাঁ, ধরো তোমার এখনকার নাম হয়েছে জুবাইয়ের, তোমার আগের নাম ছিল হচ্ছে আনাস, ঠিক আছে? এরকম স্বভাব বৈশিষ্ট্য, বাসস্থান আমার মনে রাখা লাগবে না, তোমার সাধারণ বৈশিষ্ট্য মনে রাখা লাগবে। সাধারণ বৈশিষ্ট্য কি? এদের দেহ 2টা ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত, একটা এন্ডোডার্ম, একটা অ্যাক্টোডার্ম হচ্ছে বাইরের স্তর, এন্ডোডার্ম হচ্ছে ভেতরের স্তর। অ্যাক্টোডার্মের ভিতরে থাকে হচ্ছে নিডোব্লাস্ট, এই নিডোপ্লাস্টের ভিতরে থাকে নিডোসাইট,
এই নিউরোসাইট কী করে? শিকার ধরায় সাহায্য করে, আত্মরক্ষা করে, চলনে সাহায্য করে। ঠিক আছে, শেষ। আচ্ছা, দেহ গহ্বরের ভিতরে কি থাকে? আচ্ছা, এদের দেহে, এই নিডারিয়ানদের দেহে গহ্বর থাকে বা গর্ত থাকে, এটাকে বলা হচ্ছে সিলেন্টারন। এই সিলেন্টারন পরিপাক ও সংবহনে সাহায্য করে। উদাহরণ হাইড্রা অবেলিয়া। ভাই শেষ শেষ শেষ, এত প্যারানোর কিছু নেই। পরিফেরার সাধারণ বৈশিষ্ট্য এরকম। কয়টা বৈশিষ্ট্য আছে? জাস্ট 4টা বৈশিষ্ট্য আর উদাহরণ। আর কিছু পড়ার আছে এখানে। পরিফেরা স্পঞ্জ নামেও পরিচিত, আর এরা কি? ছিদ্র বহনকারী প্রাণী। এরপরে কি? এখান থেকে তিনটা করে তুমি মুখস্থ করবা। এরপরে কি? এখান থেকে তো পড়াই ফেলছি, এগুলো আর পড়ানো লাগবে না, উপরে এগুলো আর পড়ানো লাগবে না আশা করি। ঠিক আছে, এখন দেখো তোমাকে আমি এমসিকিউগুলো সলভ করে দিই, একদম সিম্পল এমসিকিউ। তুমি এখন জাস্ট খালি ধরবা আর গিলবা। প্রথম কোশ্চেন দেখো, এখন পর্যন্ত এটা অদ্যবাদ না কি যেন একটা লেখছে, তোমার ওটা মনে রাখা লাগবে না। এখন পর্যন্ত কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে? 13 লক্ষ প্রজাতি। ঠিক আছে, এই ক নাম্বার দেখবা না, কারণ আগের বইয়ে 15 লক্ষ লেখা ছিল। ঠিক আছে, শেষ। প্রাণী জগতের সর্বশেষ ধাপ কোনটি? মানে শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ কোনটি? প্রজাতি। দেখছো? এরপরে আসো, শ্রেণীবিন্যাসের আব্বু কে? শ্রেণীবিন্যাসের আব্বু হয়েছে ক্যাওলাস লিনিয়াস। হোমোসেপিয়েন্স কোন প্রজাতির বৈজ্ঞানিক নাম? আরে ভাই তুমি জানো না, তোমার বৈজ্ঞানিক নাম তুমি না জানলে হবে? আচ্ছা, মানুষ শ্রেণীবিন্যাসের দ্বারা জানতে পারি কি কি? জীবের মধ্যকার মিল অমিল। এরপরে হচ্ছে জীবের মধ্যকার মিল অমিল, এটা দ্বারা এটা কি জানতে পারি? হ্যাঁ, জানতে পারি। জীবের সৃষ্টির রহস্য, এটা আমরা শ্রেণীবিন্যাস দ্বারা জানতে পারি না। এবং জীবের মধ্যকার পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জানতে পারি, এটা ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে 1 ও 3। আচ্ছা, পাখির শ্রেণীবিন্যাসের প্রথম ধাপ কোনটি? যত কিছু আছে তার প্রথম ধাপ কোনটি? জগৎ। কিন্তু এখানে পাখি লাগাই দিছে, পাখিটাকে দেখে লাভ নাই, যত প্রাণী আছে শ্রেণীবিন্যাসের প্রথম ধাপই হয়েছে জগৎ। ঠিক আছে। আচ্ছা, অ্যানিমেলিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? আমরা প্রাথমিকভাবে জানছি যে হচ্ছে 33টা পর্বে ভাগ করা হয়েছে, কিন্তু এখানে 33 নাই, 9 আছে, 9 লিখে দেবা। ঠিক আছে। অমেরুদণ্ডী প্রাণী পর্ব কয়টা? 8টা। মেরুদণ্ডী কয়টা? 1টা। কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত? পরিফেরা পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত? পরিফেরা। স্কাইফা কোন পর্বের প্রাণী? পরিফেরা। হাইড্রা দেহ গহ্বর কি বলা হয়? সিলেন্টারন। দেখছো কতবার আসছে বোর্ডে? আমি কি ফাউ পড়াইছি? না। কোথায় নিউরোব্লাস্ট পাওয়া যায়? একটোডার্মে পড়াই আসছি। অবেলিয়া কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। সিলেন্টারন দেখা যায় কোন পর্বের প্রাণীতে? অবেলিয়াতে। ঠিক আছে, একদম সিম্পল পড়াশোনা। এরপরে আসো, কোন প্রাণীর দেহে নিউরোব্লাস্ট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে? হাইড্রা। এগুলা একই প্রশ্ন। কোন সম্পর্কটি সঠিক? হাইড্রা নিউরোব্লাস্ট কোষ। হাইড্রাতে নিউরোব্লাস্ট কোষ আছে। কেমনে বুঝলাম? কারণ নিউরোব্লাস্ট কোষ থাকে কাদের? নিডারিয়ানদের। আর নিডারিয়ার উদাহরণ কি দেওয়া ছিল এখানে? হাইড্রা আর কি অবেলিয়া। শিকার ধরা, আত্মরক্ষায় আত্মরক্ষা ও চলন ইত্যাদি কাজে অংশ নেয় কে? নিডোব্লাস্ট বা নিডোসাইট। নিডোব্লাস্টের ভিতরেই তো নিডোসাইট থাকে। নিডোব্লাস্টের কাজ কি? শিকার ধরা, চলন, আত্মরক্ষা, 3টাই। হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। নিচে কোনটি নিডারিয়া পর্বের প্রাণী? হাইড্রা। আর কোনো কিছু বাকি আছে ভাই? যা পড়াইছে আজকে, আর কোনো কিছু বাকি আছে? তোমার কি আর ভয় করতেছে? এইভাবে তুমি যদি পুরো বইটা পড়তে চাও, ভাইয়ার কাছে পড়তে পারো চাইলে। এইভাবে যদি তুমি পুরো বইটা পড়তে চাও, তুমি আমাদের এই কোর্সে অতি সত্বর ভর্তি হয়ে যাও। 699 টাকা, বেশি না। কিন্তু তুমি যেভাবে পড়তে পারতেছে, এইভাবে তোমাকে তোমার প্রাইভেট টিউটরও বোঝাবে না। এটা আসলে একটু বেশি বলা হয়ে যাবে, কিন্তু আছে। ঠিক আছে, তোমার যদি ভালো লাগে, তুমি আমার এই 699 টাকার কোর্স, মাত্র 699 টাকার মাধ্যমে তুমি এই সব কিছুই শিখে যাইতে পারতেছো। আর তোমার প্রাইভেট পড়া লাগবে না। প্রাইভেটে বিজ্ঞান পড়ে তোমার টাকা নষ্ট করা লাগবে না। তুমি মাত্র 699 টাকা দিই আমার কাছে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, ICT 3টাই পাইতেছো। ঠিক আছে, তাই এখনই ভর্তি হয়ে যাও, দেরি করিও না। আমার মুখ লাগে গেছে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।